সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে প্রণাম জানাচ্ছি। এই বছর যেন আপনাদের প্রত্যেকটি মুহূর্ত ভালোভাবে কাটে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি। আপনার এবং আপনার ফ্যামিলির প্রতিটি মেম্বারের প্রতি যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি সর্বদা থাকে। আজকে বিশেষ আলোচনা করব এই জানুয়ারি মাস থেকে 29শে মার্চ পর্যন্ত প্রায় 3 মাসের মতন যে সময়কাল, এই সময়কালে আমাদের এই শনি মহারাজ যেতে যেতে কী প্রভাব দিয়ে যাবে এই কন্যা রাশিকে। কন্যা রাশির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো বিগত দিনে হয়ে গেল, তার মধ্যে শুধু মঙ্গলের পরিবর্তন বাদ দিয়ে সমস্ত পরিবর্তনই কিন্তু কন্যা রাশির পক্ষে ছিল। এবার মঙ্গল একাদশ ঘরে কর্কট রাশিতে নীচ অবস্থায় রয়েছে, কিন্তু আবার এই জানুয়ারি মাসের 21 তারিখে মঙ্গল নিচ থেকে চলে আসবে এই কেন্দ্রের ঘর, যেটা হচ্ছে মিথুন রাশিতে, অর্থাৎ কেন্দ্রে অবস্থান করবে। তো 21শে জানুয়ারি পর্যন্ত কিছুটা সমস্যা কিন্তু মঙ্গল দ্বারা থাকছে, কারণ মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়ছে, অষ্টম দৃষ্টি, আর শনির সাথে মঙ্গলের ষড়াষ্টক যোগ তৈরি হয়েছে। তাই জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত কিছুটা সমস্যা থাকবে মঙ্গল দ্বারা। তবে গ্রহদের যা অবস্থান তাতে কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পাবে এই কন্যা রাশি, কারণ বছরের শুরুতে 27শে ডিসেম্বর শনি নক্ষত্র পরিবর্তন করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। আগে ছিল হচ্ছে রাহুর নক্ষত্র শতবিশাতে, এবার 27শে ডিসেম্বর পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। এবং পরের দিন আবার 28শে ডিসেম্বর এই দিন আবার শুক্র রাশি পরিবর্তন করছে। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু কারক গ্রহ, আর শনি শুক্রের জুতি তৈরি হবে এই ষষ্ঠ ঘর, যেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি। আর কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি। শনি আবার কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি, সেরকম আবার ষষ্ঠ ঘরেরও অধিপতি, আর ষষ্ঠ ঘরে শনি আর শুক্রের জুতি তৈরি হচ্ছে। শুক্র হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘর, যেটা দ্বিতীয় ঘর, এবং ভাগ্যের ঘর, যেটা নবম ঘর, বিষ রাশি। এই দুটি ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং শনির সাথে জুতি তৈরি করবে। এবং এই যে কুম্ভ রাশি, তার পরের ঘরটি কি? তার পরের ঘরটি হচ্ছে মীন রাশি, আর মীন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায়। তাহলে শুক্র এই যে কুম্ভ রাশিতে অবস্থান করছে, তাহলে তার অবস্থানটা হয়ে গেল কি? উচ্চভিলাষী। কারণ শুক্র যে ঘরে অবস্থান করে সেই ঘরের তো ফলে বৃদ্ধি করে, তার সাথে সামনের ঘরের ফল বৃদ্ধি করে দেয়। এবার শুক্র তো উচ্চাভিলাষী হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে যে ওই সপ্তম ঘরেরও এই সময়কালে ফল দিবে। আবার 28শে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করে এই মীন রাশিতে প্রবেশ করবে, যেটা হচ্ছে সপ্তম ঘর, সেটা হচ্ছে উচ্চ ঘর হয়ে গেল এই শুক্রদেবের জন্য। অর্থাৎ শুক্র কারক গ্রহ এই কন্যা রাশির জন্য মীন রাশিতে অবস্থান করবে উচ্চ অবস্থায়, তার উচ্চ দৃষ্টি পড়বে আবার রাশির উপরে। এবং এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রদেবের স্থান পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ কেন্দ্রের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে শুক্রদেবের রাশি বিষ রাশিতে, এবং শুক্রদেব ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কেন্দ্র অবস্থান করছে, তাও আবার উচ্চ ঘর মীন রাশিতে। এবং এই সময়কালে আবার মঙ্গলও কেন্দ্রে চলে আসবে, মঙ্গলেরও দৃষ্টি পড়বে রাশির উপরে, এবং মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়বে আবার পঞ্চম ঘর মকর রাশিতে। অর্থাৎ একটা খুব ভালো সংযোগ তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে একদম 29শে মার্চ পর্যন্ত। কারণ শুক্র মীন রাশিতে অবস্থান করবে, সঙ্গে আবার রাহুর সাথে রাশির উপর দৃষ্টি পড়বে। শুক্র আর রাহুর জুতিকে বলা হয় লম্পট যোগ, কিন্তু অর্থের দিক থেকে এই যোগের প্রভাব থাকবে দুর্দান্ত। অন্তত এই সময়কালে কোনো কাজ অর্থের জন্য আশা করছি থেমে থাকবে না এই কন্যা রাশির। তার সাথে আবার রাহু মার্চ মাসের 17 তারিখে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং শুক্র 31শে মে পর্যন্ত উচ্চ অবস্থায় থাকবে এই মীন রাশিতে, এবং মাঝখানে কিছুদিনের জন্য শুক্র আবার বক্রি হবে। এবার শনির মুভমেন্ট সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কয়েক মাস পরে রাশি পরিবর্তন করবে, এবং শনি থাকবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। সেই রকম রাহু অবস্থান করবে আবার ওই 17 মার্চ থেকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। অর্থাৎ দুটি পাপী গ্রহ অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং এর মধ্যে হচ্ছে শনি মার্গী অবস্থায় থাকবে। আবার ফেব্রুয়ারি মাসের 4 তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে। তো ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং রাশির উপর দৃষ্টি পড়ছে। এবার রাশির উপর কেতু অবস্থান করছে, কেতু আবার 11 নভেম্বর নক্ষত্র পরিবর্তন করেছিল। নক্ষত্র ছিল হচ্ছে হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে চলে আসছে। অর্থাৎ কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে।
কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হয়েছিল বিগত দিনে, সেই সমস্যার সমাধান হচ্ছে এবার কন্যা রাশির। অর্থাৎ ভালো ফল পেতে যাচ্ছে এই কন্যা রাশি। বড় গ্রহ যখন রাশি পরিবর্তন করে সে সময় কিছু না কিছু প্রভাব রাশির উপর দিয়ে যায়। আর কন্যা রাশির কারক গ্রহ কিন্তু শনি। 29শে মার্চ পর্যন্ত অবস্থান করবে, আবার 30 বছর পর আবার এই ঘরে অবস্থান করবে, এই কুম্ভ রাশিতে আসবে, যেটা হচ্ছে ষষ্ঠ ঘর। এবং শনি আর শুক্রের এই যে জুতি, এই বছরের শেষ জুতি, কারণ শনি যেরকম পঞ্চম ঘরের অধিপতি, শুক্রও কিন্তু নবম ঘরের অধিপতি। এই দুটি ঘরের অধিপতির ষষ্ঠ ঘরে কিন্তু অবস্থান হচ্ছে এবং তাদের মিলিত দৃষ্টি পড়ছে আবার দ্বাদশ ঘরে। তো ষষ্ঠ ঘর থেকে আমরা কর্ম জিনিসটাকেও দেখি, কারণ কর্মের ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর, আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর। অর্থাৎ এই সময়কালে বিদেশ সংক্রান্ত বহু কাজ এই কন্যা রাশি কিন্তু হতে যাচ্ছে। আমি এর আগের ভিডিওতে বহুবার বলেছি বিদেশজনিত কাজ কন্যা রাশির হবে। এবং এই যে দুটি জুতি, মানে দুটি গ্রহের যে জুতি এই বছরের শুরুতে তৈরি হচ্ছে, এর প্রভাব কিন্তু যথেষ্ট ভালো পড়ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। যারা বিদেশ সংক্রান্ত কাজে জড়িত রয়েছে তারা বিশেষভাবে প্রভাবিত হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন, ইন্টারন্যাশনাল ব্যবসার কাজে যারা জড়িত রয়েছেন, বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছেন দেশের মাটিতেই, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বড় বড় প্রজেক্টের উপর কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কিংবা কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কিংবা আবার বিদেশে যেয়ে আবার কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের জন্য কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর, যেটা হচ্ছে মকর রাশি। এই পঞ্চম ঘর থেকে তো আমরা সন্তান জিনিসটাকে দেখি। তো এই মুহূর্তে এই যে জুতিটা তৈরি হয়েছে শুক্র আর শনির যে জুতি ষষ্ঠ ঘরে, এই সময়কালে কিন্তু পিতামাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা ছিল সেটা কিন্তু অনেকটা দুশ্চিন্তা আর থাকবে না, এরকম অবস্থা হবে। কারণ এই কথাটা আমি এই কারণে তুলছি যে রাশির উপরে কেতু অবস্থান করছিল এতদিন, আর কেতুর দৃষ্টি পড়ছিল পঞ্চম ঘরে, আর কেতু অবস্থান করছিল হস্তা নক্ষত্র, অপরদিকে আবার শনি বক্রী অবস্থায় ছিল। তো কেতু তো নক্ষত্র পরিবর্তন করে নিল এই 2024-এর 11ই নভেম্বর, আর 15ই নভেম্বর আবার শনি মার্গী হয়ে গেল। তার সাথে মার্গী হল হচ্ছে শতবিশা নক্ষত্রে। এবার 27শে ডিসেম্বর এই শনি আবার নক্ষত্র পরিবর্তন করে নিল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তাহলে বছরের শুরুতে এইগুলো পরিবর্তন হয়ে গেল। তাহলে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির এবার যে দৃষ্টিটা পড়ছে নবম দৃষ্টি, আর শনি হয়ে গেল মার্গী। তাহলে সন্তানের দিক থেকে যে পিতামাতাদের একটা দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিন্তু এবার দূর হয়ে যাচ্ছে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তার সাথে কোনো কর্মলাভের যদি চেষ্টা করে সরকারি কিংবা বেসরকারি, তাতেও কর্মলাভের সম্ভাবনা থাকছে এই সময়। অপরদিকে 28শে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করে কেন্দ্রে অবস্থান করবে, তার দৃষ্টি আবার রাশির উপর থাকবে এবং অবস্থান করবে রাহুর সাথে। আর এই সময়কালে মঙ্গল আবার কেন্দ্রে চলে আসবে, আর ফেব্রুয়ারির 4 তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবে। অর্থাৎ দুই গুরু শুক্র এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি কিন্তু রাশির উপর থাকছে। অর্থাৎ খুব ভালো সময় অপেক্ষা করছে এই কন্যা রাশির জন্য। সপ্তম ঘর হচ্ছে কি দাম্পত্য জীবনের ঘর, পার্টনারশিপের ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর। আর শুক্র এই ঘরে কারক, উচ্চ অবস্থায় অবস্থান করছে, তাও আবার রাশির উপর দৃষ্টি দিবে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করে তার দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে দুটি ঘরের অধিপতি। কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সুখের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি রাশির উপর পড়ছে। অপরদিকে কারক গ্রহ শনি, সেও মার্গী অবস্থায় রয়েছে। আবার মঙ্গলেরও দৃষ্টি পড়ছে রাশির উপর, রাহুরও দৃষ্টি পড়ছে রাশির উপর। তাহলে কি হচ্ছে, রাশিটা তো সম্পূর্ণ অ্যাক্টিভ, রাশির উপর আবার কেতুও অবস্থান করছে। তাহলে কি হচ্ছে, রাশিটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে একাধিক কিন্তু যারা কর্মক্ষেত্রে অবস্থান করছে তাদের কিন্তু একাধিক কর্মলাভের সম্ভাবনা এবং কর্ম পরিবর্তনের সম্ভাবনা, তার সাথে একাধিক ইনকামের রাস্তা তৈরি হচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একাধিক লাভের রাস্তা তৈরি হবে। কর্মক্ষেত্রে একাধিক মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। জায়গা জমির কাজে যারা যুক্ত রয়েছে তাদের জায়গা জমি সেল পারচেসে যথেষ্ট আয় উন্নতির যোগ রয়েছে। যারা ঠিকাদারির কাজ করছেন বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। যে বিলগুলো বিগত দিনে আটকে গেছিলো সেই বিলগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা আবার সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন এই সময় বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আবার স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, ফ্যাশন ডিজাইনের ব্যবসা, বিউটিশিয়ান, সুতির কাপড়ের ব্যবসা, অলংকারের ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে আবার ভালো উন্নতির যোগ রয়েছে। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাওয়া যাবে। যারা সোনার কাজের সাথে যুক্ত রয়েছেন, পিতল, তামা, কাঁসা,
ইত্যাদি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। আবার যারা হস্তশিল্পী, সেই সমস্ত কাজেও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আবার ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন, তাদের জন্য ভালো সময় হতে যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে, সিনেমা, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের কর্ম যথেষ্ট ভালো উন্নতি হবে। শনি মার্গী অবস্থায় রয়েছে, ষষ্ঠ ঘরে রয়েছে এবং কিছুদিন পরে রাশি পরিবর্তন করবে, কিন্তু তার দৃষ্টিটা তো পড়ছে দ্বাদশ ঘরে। এই সময়কালে কোর্ট কেস মোকদ্দমায় যারা বহুদিন ধরে জড়িত ছিলেন, মীমাংসা হচ্ছিল না, তাদের মীমাংসা হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট কথা, গ্রহদের যা অবস্থান এই 90 দিনের মতন, এই যে সময়টুকু, এটা যথেষ্ট ভালো, এটা ভালো সময়ের সংকেত দিচ্ছে কন্যা রাশিকে। তবে শুক্রের যে কেন্দ্রে অবস্থান, রাহুর সাথে অবস্থানটা এই সময়কালে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ জন্মাবে। তাই বলবো এই সময়কালে যথেষ্ট সাবধানে থাকার জন্য। মান সম্মান নিয়ে কিন্তু টানাটানি হতে পারে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হবে। আলস্য জিনিস কোনোভাবেই নিয়ে আসা যাবে না, কারণ শুক্র হচ্ছে সুখের কারক, আর শনিও অবস্থান, শনির সাথে অবস্থান করবে। তো শনির সাথে অবস্থান করবে, শনি হচ্ছে আবার কর্মের কারক। রাহুর সাথে অবস্থান করবে, রাহু হচ্ছে কি ভ্রমের কারক। অর্থাৎ নিজের আনন্দ ফুর্তির দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ শনির দৃষ্টি দ্বাদশ ঘরে থাকছে, খরচাপাতি কিন্তু যথেষ্ট বাড়িয়ে দিবে। অর্থাৎ নিজের আনন্দ ফুর্তির দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো খরচাপাতি বাড়বে এই সময় কন্যা রাশির। কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। এই 90 দিনের পিরিয়ড যা বললাম, তাতে যথেষ্ট ভালো সময় এই কন্যা রাশির জন্য। অনেক কিছু অসম্ভব জিনিস সম্ভব হবে। আমি বছরের শেষের দিকেও বলেছিলাম, যখন শুক্র অবস্থান করছিল পঞ্চম ঘর মকর রাশিতে, তখন ছিল কি যে শুক্র পঞ্চম ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি আবার নবম ঘরে অবস্থান করছে, দুই ত্রিকোণে দুই গুরুর অবস্থান ছিল। এই সময়কালও যথেষ্ট ভালো ছিল। এবার শুক্র রাশি পরিবর্তন করে চলে আসলো ষষ্ঠ ঘরে। এবার ষষ্ঠ ঘর থেকে আবার চলে আসবে মীন রাশিতে। তাহলে কিন্তু এই যে শনির যে চেনটা, পঞ্চম ঘর, ষষ্ঠ ঘর, সপ্তম ঘর, এই যে সময়টুকু, এটা কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। শুক্র হচ্ছে কি কারক গ্রহ, তার সাথে শনিও কারক গ্রহ, শনিও মার্গী অবস্থায় রয়েছে, নক্ষত্র পরিবর্তন হয়েছে, এটা সবথেকে ভালো পয়েন্ট এই কন্যা রাশির। এবং রাশির উপর যে অবস্থান করছে কেতু, এই কেতুরও যে নক্ষত্র পরিবর্তন হয়ে গেছে, এটাও যথেষ্ট ভালো পয়েন্ট। কারণ কেতু যে নক্ষত্রে ছিল সেটা হচ্ছে হস্তা নক্ষত্র, হস্তা নক্ষত্রের অধিপতিকে চন্দ্রদেব। তাহলে চন্দ্র সংজ্ঞাটা কোথা থেকে আসছে? মায়ের ব্যাপারটা চলে আসছে এখানটাতে। তাহলে কি হচ্ছে যে সুখ মায়ের আঁচলের তলাতেই তো সব সুখ। তো মাকে যথেষ্ট আক্রান্ত করছিল, মায়ের শারীরিক অবস্থার অবনতি, মায়ের সাথে মতবিরোধ, মায়ের সাপোর্ট না পাওয়া, এই সমস্ত জিনিস। আবার অনেক ক্ষেত্রে মাতৃবিয়োগও হয়ে গেছে। তো যাই হোক, কেতুর যে পরিবর্তনটা, নক্ষত্র পরিবর্তন হয়েছে, এই সময়কালে কি হবে? শুধু মনের মধ্যে ক্রোধ, জেদ, ইগো এগুলো আসবে কিন্তু, কারণ সূর্যের নক্ষত্র অবস্থান করছে কেতুর। হ্যাঁ, তো সূর্য হচ্ছে কি কন্যা রাশির ক্ষেত্রে ব্যয়ের ঘরের অধিপতি। তাহলে এই জিনিসগুলো আসবে কিন্তু, মনের মধ্যে ক্রোধ, জেদ, অহংকার এগুলো কিন্তু আসবে, যেহেতু রাজার নক্ষত্র। তো এই সময়কালে আবার এদিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে কন্যা রাশিকে। তো যাই হোক, বছরের শুরুটা মোটামুটি ভালোই হচ্ছে, শুধু 21 তারিখ পর্যন্ত কিছুটা সমস্যা করবে মঙ্গল, তারপরে যথেষ্ট ভালো সময় চলে আসবে। কিন্তু গ্রহদের যা অবস্থান, তাতে যথেষ্ট সাপোর্ট পাবে এই সময়কালে এই কন্যা রাশি। তো কন্যা রাশি এই সময়কালে কোন উপাচার করবে? কন্যা রাশি এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ অবশ্যই পাঠ করবেন, বজরংবলী দর্শন করবেন মঙ্গলবার করে, বজরংবলীকে ভোগ দিবেন। এছাড়া গাই গরুর সেবা করবেন, মা ভগবতী মার পূজা করবেন প্রতি শুক্রবার করে, মা ভগবতী মা, মা লক্ষ্মী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। এগুলো করলেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই সময়কালে। তো যাই হোক, বছরের শুরুতে সমস্ত দর্শকদের আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের এই 2025 যেন খুব ভালো বছর হয়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। যদি আজকের এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কৌতূহল মনের মধ্যে রাখবেন না, এই যে দেখলাম ছেড়ে দিলাম। এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আপনারা অনেক জ্যোতিষীয় সম্পর্কিত তথ্য জানতে পারবেন। আমাদের চ্যানেলের মূল জিনিসটাই হচ্ছে নক্ষত্র নিয়ে আলোচনা। আমরা সবসময় নক্ষত্র ধরে আলোচনা করি। মেবি যে জ্যোতিষী মানে তো সবাই মেবি বলে, কিন্তু নক্ষত্রটাকে তো আলোচনা করতে হবে, সেটা তো আপনাদের সামনে তুলে ধরতে হবে, যার জন্য আমরা নক্ষত্রটাকে নিয়ে আলোচনা করার যথেষ্ট চেষ্টা করি।
আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।